সাংগঠনিক দক্ষতার কথা বলা হচ্ছে বা অন্য মানে তৃণমূল নব্য তৃণমূলে উত্তরণের যে বিষয়টা হচ্ছে, এই জায়গা থেকে বীরভূমে কি একটু ওলটপালট হচ্ছে বলে আপনাদের মনে হচ্ছে না? মানে অনুব্রত মণ্ডলের দাপট কমছে বলে কি মনে হচ্ছে না? কেন এটা মনে হওয়ার কথা বলছি, কারণ বীরভূমে তৃণমূলের অভ্যন্তরীণ সমীকরণে একটা বড় বদল লক্ষ্য করা যাচ্ছে। হাসন থেকে বিধানসভা ভোটে লড়ছেন কাজল শেখ, অথচ তালিকায় নাম নেই কেষ্ট ঘনিষ্ঠ বিকাশ রায় চৌধুরী। সিউড়ির বিদায়ী বিধায়ক তথা জেলা তৃণমূলের দাপুটে নেতার নাম নেই। কেন নেই তা নিয়ে শুরু হয়ে গিয়েছে জোর জল্পনা, এবং ঠিক এই জায়গায় দাঁড়িয়েই মনে করা হচ্ছে যে কাজল শেখ পঞ্চায়েত ভোটে তিনি লড়েছেন, বিধানসভা ভোটে সম্ভবত কখনো লড়েননি। আমি আমাদের প্রতিনিধির কাছ থেকে আরেকবার অ্যাসিওর করবো গোটা বিষয়টায়। যদি তাই হয়ে থাকে, প্রথমবার যদি কাজল শেখ বিধানসভা ভোটে নামেন, সেই জায়গায় দাঁড়িয়ে তাকে কতটা গুরুত্ব দেওয়া হচ্ছে, অনুব্রত ঘনিষ্ঠদের সাইডলাইন করা হচ্ছে কিনা, এই চর্চা তো হবে। আমি জেনে নিই বরঞ্চ প্রসেনজিতের কাছ থেকে গোটা বিষয়টা। প্রসেনজিৎ, দেখো, একেবারে প্রথমে তোমাকে একটা কথা বলতেই হয়, রাজনৈতিক সমীকরণে তুমি যেমনটা বলছিলে যে অনুব্রত মণ্ডল কি দুর্বল হয়ে পড়ছে, এটা বলাটা একেবারেই কার্যত স্পষ্ট, এবং এই বিধানসভার প্রার্থী তালিকা সেই বিষয়টিকে আরও বেশি স্পষ্ট করেছে। তার কারণ, একদিকে যখন কাজল শেখ তিনি প্রথমবার, যেমনটা তুমি বলছিলে, প্রথমবার বিধানসভায় লড়াই করছেন, হাসন কেন্দ্রে প্রার্থী হয়েছেন, পাশাপাশি তার ঘনিষ্ঠ যে বিধায়ক ছিল বিধান মাঝি নানুর এলাকায়, তিনি আবারও সিট পেয়েছেন। আবার অন্যদিকে তার ঘনিষ্ঠ নরেশ বাউরি, একসময় সে কাজল ঘনিষ্ঠ ছিল, পরবর্তীতে বিধায়কে একবার জেতার পর পরের বার সুযোগ পাননি, এবার আবার তাকে কিন্তু দুবরাজপুর এলাকায় বিধায়কের প্রার্থী তালিকায় তার নাম দেখা গেছে, অর্থাৎ সে এখন কাজল ঘনিষ্ঠ। অর্থাৎ কোথাও না কোথাও, আর বাকি যে সকল বিধায়কগুলি আছেন সেগুলি কিন্তু একেবারে যারা পূর্বতন সময়ে ছিলেন তারাই রয়ে গেছেন। আর সেখানে দাঁড়িয়ে শুধু পরিবর্তনটা হলো কোথায়? সিউড়ি শহরে, অর্থাৎ সিউড়ি বিধানসভা কেন্দ্র, যেখানে পরিবর্তন করা হলো বিকাশ রায় চৌধুরীকে। আর এই বিকাশ রায় চৌধুরী অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ বলেই পরিচিত। এমনকি তুমি দেখেছো অনুব্রত মণ্ডলের সাথে যখন রাজনৈতিক শুরুর কেরিয়ার বলা যেতে পারে, সেই সময়তে তিনজন সঙ্গী বলা যায়, অনুব্রত মণ্ডল, চন্দ্রনাথ সিনহা এবং তার পাশাপাশি বিকাশ রায় চৌধুরী। চন্দ্রনাথ সিনহা তিনি কিন্তু মন্ত্রী ছিলেন এবং এখনও তিনি আবারও প্রার্থী তালিকায় তার নাম আছে বোলপুর কেন্দ্রে, কিন্তু সিউড়ি থেকে বিকাশ রায় চৌধুরী বাদ পড়ে গেলেন। এইখানেই প্রশ্নটা উঠছে, আর এখানে রাজনৈতিক সমীকরণের বদলটা ঘটেছে বীরভূম জেলায়, যে অনুব্রত মণ্ডল যে গোষ্ঠী বলা যেতে পারে, বা অনুব্রত মণ্ডলের যে একত্রিত রাজত্ব কার্যত বীরভূম জেলার পূর্বতন সময়ে দেখে এসেছেন, তিনি যাদেরকে প্রার্থী করতেন তারা প্রার্থী হতেন, তারা লড়াই করতেন, সেই যে ছবি দেখা গেছে, সেই ছবি যে কার্যত নেই সেটা একেবারে বলার অপেক্ষা রাখে না। এবং তার পাশাপাশি বীরভূম জেলার রাজনীতিতে সম্প্রতি বলা যেতে পারে বেশ কিছুটা সময় ধরে অনুব্রত মণ্ডল এবং কাজল শেখ, এই দুই দাপুটের নেতার দ্বন্দ্ব বারবার প্রকাশ্যে এসছে। কখনো দেখা গেছে কোর কমিটিতে দ্বন্দ্ব, কখনো দেখা গেছে প্রকাশ্য মাঠে কর্মীদের মধ্যে সংঘর্ষ। আর এই যে গোষ্ঠীদ্বন্দ্ব, তার যে একটা বলা যেতে পারে এবং দুপক্ষই, এপক্ষ এবং অপক্ষ যে লড়াই করছিল সোশ্যাল মিডিয়ায় বা বিভিন্ন ক্ষেত্রে, সেখানে দাঁড়িয়ে কাজল শেখ যে কিছুটা এগিয়ে গেল, এটা বলার অপেক্ষা রাখে না। একদমই। সঙ্গে থাকো, বিকাশ রায়চৌধুরীর বক্তব্যটাও শোনাবো। টিকিট না পেয়ে কি বলছে? দলের অনেক কাজ আছে, শুধু পদে থাকার, এখানে এমএলএ থাকতে হবে বা অন্য কোনো কিছু থাকতে হবে তা নয়, দলীয় সাংগঠনিক কাজ করব। আমার সিউড়ি শহরে আরও ডেভেলপমেন্ট হবে, ও যদি সভাপতি মানে ইয়ে হয়, আমি দাঁড়ালে যে রেজাল্ট হতো ও দাঁড়িয়েছে সেই রেজাল্টই হবে। বিকাশ রায় চৌধুরী ছিল, বিকাশ রায় চৌধুরী আছে, বিকাশ রায় চৌধুরী আগামী দিনে তৃণমূল কংগ্রেসের সৈনিক হিসেবে যে দায়িত্ব এতদিন পালন করেছে, দল যে দায়িত্ব দেবে সেই দায়িত্ব পালন করবো। বিকাশবাবু অবশ্যই থাকবেন কি থাকবেন না পরে সেটা দেখা যাবে, কিন্তু সুমনদা, আমরা দেখেছিলাম অনুব্রত মণ্ডল যখন জেলে ছিলেন সেই সময়ও কিন্তু বীরভূমে তৃণমূল কংগ্রেস যথেষ্ট ভালো ফল করলো। আপনার কি মনে হয় সেখান থেকেই একটা ভবিষ্যৎ লেখা হয়ে গেল যে বীরভূমের রাজনীতি শুধুমাত্র আর অনুব্রত মণ্ডল কেন্দ্রিক নয়, বাকিরাও গুরুত্ব দিলে কাজ করতে পারে? সেইখান থেকেই কি এই বিষয়টা সমীকরণ বদলের শুরু এবং কাজল শেখের সো কল্ড উত্থান? আমি আপনাকে একটা জিনিস মনে করাই সব্যসাচী, যখন অনুব্রত মণ্ডল জেল থেকে ছাড়া পেলেন এবং কলকাতায় প্রথম সাংগঠনিক সভাটা এলেন, যেখানে প্রথম মমতা বন্দ্যোপাধ্যায় এই ভোটার তালিকা নিয়ে মন্তব্য করলেন, আপনার যদি মনে থাকে দক্ষিণ চব্বিশ পরগনার একটা উদাহরণ উনি দিলেন, তখন সেই সভাতে দাঁড়িয়ে উনি স্টেজ থেকে বলেছিলেন অনুব্রত এখন কিন্তু কেষ্ট এখন কিন্তু সবাইকে নিয়ে চলতে হবে। আমার মনে হয় ওই যে ওইটা ফার্স্ট সিগন্যাল ছিল। দেখুন, যে কোনো দলে একটা তো ট্রানজিশনাল চেঞ্জ হয়,
আপনি যদি দেখেন যে হুগলিতে অসিত মজুমদারের জায়গায় মানে অসিত মজুমদারের সিটে দেবাংশু ভট্টাচার্য এসে গেছে। না, আমি সম্বন্ধে এখানে আটকাচ্ছি। অসিত মজুমদারকে আমরা দেখেছিলাম এসআইআর এর সময় রীতিমতো তাণ্ডব চালাতে, বিভিন্ন সময় অনেকে সমালোচনাও করেছেন। এসআইআর কাজ বন্ধ করে দিয়ে মানুষকে হেনস্থার অভিযোগ উঠেছে, মানুষের উপকার করতে গিয়ে এই বিষয়টা হয়েছে। তিনি টিকিট পেলেন না, এবং অনুব্রত মণ্ডল তারপর যেসব কাণ্ডগুলো ঘটিয়েছেন, আপনার কি মনে হয় দলের লায়াবিলিটি হয়ে যাচ্ছিলেন উনি? না, আমার মনে হয় লায়াবিলিটি না, আমার মনে হয় যে নতুন প্রজন্মকে, দেখুন অসিত মজুমদারের জায়গায় কে এলেন? দেবাংশু ভট্টাচার্য, দলের আইটি সেলের প্রধান, একটা ঝকঝকে মুখ, যে খেলা হবে স্লোগান দিয়েছে। আপনি যেটা বলছেন যে লায়াবিলিটি একটা ফ্যাক্টর, কিন্তু তার চাইতে বড় ফ্যাক্টর হচ্ছে যে কোনো দলে, মানে আপনি যদি মানে সেই গ্রেগ চ্যাপেলের থিওরির মতো, গ্রেগ চ্যাপেল যখন সৌরভ গাঙ্গুলিকে বাদ দিয়েছিলেন তখন ওরা বলবার চেষ্টা করেছিলেন যে আমি কত অল্প বয়সী প্লেয়ারদের তুলে আনছি। আপনি যদি গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাংবাদিক সম্মেলন দেখেন, তিনি কত জোর দিয়ে বলার চেষ্টা করছিলেন যে 40-এর নিচে কতজন প্রার্থী হয়েছে। অর্থাৎ এই যে ট্রানজিশনাল চেঞ্জ সেটা যে হচ্ছে সেটা কিন্তু বলছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।